হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি খুব সুন্দর একটা ব্লগ, একটা ধর্মমূলক ব্লগ। তো দেখো, আমি প্রথমেই বলছি আজকে মায়াপুরের ব্লগটা তোমাদের সাথে আমি শেয়ার করছি। তো আমার এখান থেকেই আমার জার্নিটা কিন্তু স্টার্ট হয়েছে। তো এই ফার্স্টেই আমরা মায়াপুরে নেমে তো এই যে গঙ্গা নদী দেখছো, গঙ্গা নদীর পেরিয়ে আমরা যাবো কিন্তু ওপার, নবদ্বীপ থেকে যাচ্ছি কিন্তু ওপার। আর দেখো, ওপারের এই মন্দিরটা কিন্তু জুম করে অনেকটা দূরে আছে, যেটা খালি চোখে দেখাই যায় না, একমাত্র ফোন থেকে তোমাদের সঙ্গে আমি জুম করে দেখালাম। তো আমার এই অভিজ্ঞতা ভীষণ ভালো লাগছিল। তো এই লঞ্চে চাপা, তারপর তোমার আকাশে চলছিল তখন মেঘ বৃষ্টির খেলা, যেহেতু এখন এটা বর্ষাকাল, আর তার মধ্যে গঙ্গা নদীর জল ফুঁসলে ফুঁসলে ওপরে উঠছে, খুব সুন্দর। যাই হোক, আমরা হোটেলে পৌঁছে গেলাম। হোটেলে পৌঁছে বাবুর ভীষণ খিদে পেয়েছিল, তার জন্য ওকে নিয়ে এসেছি ঢাকাই পরোটা। এই পরোটাটার বিশেষত্ব হচ্ছে যে তোমার পরোটাটা ফুচকার মতো দেখতে, এতটা ফোলা আর ফুচকার মতন একটু মানে মুড়মুড়ে ভাব। তো বাবুর খিদে পেয়েছিল, ও তো দেখছো খাচ্ছে। তো এরপর সন্ধেবেলা আমরা চলে এলাম মন্দিরের কাছে। তো দেখো, মায়াপুরটা সন্ধেবেলাটা কত সুন্দর লাগে দেখতে, চারিদিকে প্রচুর দোকানপাট, মেলা, লোকজনের সমাগম। সারা বছরই এখানে মোটামুটি পর্যটক আসে। তো এই যে মন্দিরের ভেতরে এখন আমরা প্রবেশ করেছি। মন্দিরের ভেতরটা দেখো, পরিষ্কার পরিচ্ছন্ন, আর কত লোকজন। আর তার মধ্যে চলছিল সেই মধুর গান, যেটা আমরা যে গান শুনলে সবারই মানে মুগ্ধ হয়ে যায়, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। তো এরপর আমরা মন্দিরে ঢুকেই আগে কিন্তু প্রসাদের জন্য কুপনটা কাটতে হবে, কারণ এখানে প্রসাদ খুব সকাল সকাল দেয়, 8টা থেকে 9টার মধ্যে কিন্তু প্রসাদ খাওয়ানো হয়। তো তার জন্য আমাদের কুপনটা কিন্তু কেটে নিতে হবে। তো আমরা প্রথম দিন খেয়েছিলাম তোমার গীতা ভবনে। তো এই যে গীতা ভবনের প্রসাদের যে মেনু, কী কী প্রসাদ পাওয়া যায়, আর তার সাথে তোমার ওই কুপনের টিকিট। এরপর আমরা চলে এলাম কিন্তু পার্কটা দেখো কত সুন্দর। তোমার ঝর্ণার জল, তার মধ্যে লাইটিং করা ছিল, নীল লাল সবুজ হচ্ছে, তো খুব ভালো লাগছিল। তারপর মায়াপুরের ভেতরটা আমরা ঘুরে ঘুরে দেখছিলাম। ভেতরেও কিন্তু অনেক দোকানপাট, তারপর অনেক মানুষজন এখানে সারা বছরই থাকে, আগেই বললাম। আর সুন্দর সুন্দর ড্রেস, ঠাকুরের জিনিসপত্র এখানে কিন্তু অনেক পাওয়া যায়, একদম তোমরা অ্যাভেলেবেল পাবে। একটু দরদাম করে কিনতে হবে, এই যা, বাইরে নিলে একটু দাম কম, ভেতরে নিলে কিন্তু একটু দাম বেশি, কিন্তু এখানে তোমরা যেটাই কিনবে একদম পুরো অরিজিনাল। তারপর এই যে একটা মন্দিরের মধ্যে সামনে এসে দাঁড়ালাম, কিন্তু মন্দিরটা বন্ধ হয়ে গেছিলো, যেহেতু সন্ধে হয়ে গেছিলো। সব মন্দির তো সন্ধে পর্যন্ত খোলা থাকে না। তো বাইরেটার থেকে দেখাচ্ছি তোমাদের মন্দিরটা। এছাড়াও আর একটা ব্যাপার আছে, মন্দিরের ভেতরে কিন্তু তোমার কোনো মোবাইল ওরা অ্যালাউ করে না। তো বাইরে থেকে জুতোর কাউন্টারে জুতো রেখে, মোবাইলের কাউন্টারে মোবাইল রেখে কিন্তু তোমাদের মন্দিরের ভেতরে ঢুকতে হবে, যার জন্য আমরা মন্দিরের ভেতরটা তোমাদের দেখাতে পারবো না। এরপর চলে এলাম খুব সুন্দর একটা জায়গা, যেটা কিনা তোমরা এসি ঘরে বসে, মানে কলকাতায় যেরকম তারামণ্ডল আছে সেই রকম তারই উপকরণে এটা তৈরি করেছে ওরা। তো এখানে সমস্ত কিছু কৃষ্ণের জিনিস তোমাদের ওরা দেখাবে, কিভাবে কি হয়েছে, হ্যাঁ, মানে ঠাকুরের আবির্ভাব সমস্ত কিছু। তারপরে আমরা ওটা দেখার পর চলে এলাম তোমার প্রসাদ ভবনে, যে প্রসাদ খেতে, যেটা আমরা প্রথমেই বললাম আমি গীতা ভবনে প্রথম দিন প্রসাদ খেয়েছি, তো এটা হচ্ছে সেই গীতা ভবন। তো প্রসাদ দেবার আগে ওরা মহামন্ত্র উচ্চারণ করে, ওই হরে কৃষ্ণ 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 হরে হরে, তারপরই তোমার ওর প্রসাদ দেওয়া কিন্তু চালু হয়ে গেছে দেখো। আর প্রসাদের জায়গা এত পরিষ্কার পরিচ্ছন্ন, আর এতটাই বড়, কয়েক হাজার মানুষ বসে কিন্তু প্রসাদ খেতে পারবে নির্বিঘ্নে, কোনো হুড়োহুড়ি তাড়াতাড়ি কিন্তু কিছু না, লাইন বাই লাইন ওনারা প্রসাদ দিচ্ছেন, আর প্রসাদ মানে অমৃত। এই যে তার পরের দিন সকালবেলার মন্দিরটা দেখো, বাইরে আমি যে হোটেলে ছিলাম সেই হোটেল থেকে কিন্তু দেখাচ্ছি। তারপরে আমরা চলে এলাম গদা ভবনে, পরের দিন লাঞ্চ করব। আমরা গদা ভবনে লাঞ্চ করেছি, এটা একটা কিন্তু স্পেশাল থালি। তারপরে এই যে ওখানে আমরা টিকিট কাটার পরে এখানে সামনেই যে গদা ভবনের সামনে যে পার্কটা আছে, সেই পার্কের মধ্যে আমরা চলে এলাম। প্রচণ্ড রোদ্দুর ছিল আর খুব গরম ছিল, তাই ভাবলাম একটু পার্কে গিয়ে একটু বসি। ওই কদম গাছের ছায়া নিচে একটু বসেছিলাম, অনেক মানুষও বসেছিল। খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা, আর এত ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল, খুব ভালো লাগছিল। আর তার মধ্যে মন্দিরগুলো দেখছিলাম, ওখানে তো আর একটা মন্দির না, অনেক মন্দির আছে।
তারপরেই আমরা চলে গেলাম একটা টোটো করে মায়াপুরের ভেতর, মানে ইস্কনের ভেতরে পুরোটা ঘুরতে যাচ্ছি এখন গোশালার দিকে। আরও ছোটো ছোটো মন্দির আছে, সেগুলোও আমরা দেখব। আর দেখতে দেখতে যাচ্ছিলাম, দেখো কত সুন্দর সুন্দর গাছপালা দিয়ে পুরো মন্দিরটাকে ঘিরে রেখেছে, আর সবসময় কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করছে জায়গাগুলো। টোটোটা কিন্তু ইস্কনের ভেতর থেকেই আমরা নিয়েছি, কারণ ইস্কনের ভেতরেও কিন্তু আপনারা টোটো পেয়ে যাবেন। আর এতটাই বড় জায়গা যে হেঁটে ঘুরে বেড়ানো মানে কোনোভাবেই সম্ভব না। এই যে আমরা চলে এলাম গোশালা, তো দেখুন গোশালায় কত বড় বড় গরু। মানে কৃষ্ণ যে গরু ভক্ত ছিল সেটা আমরা সকলেই জানি। তো কত বড় বড় গরু। আগেই আমরা যখন এসেছিলাম গরুর গায়ে নাম লেখা থাকতো, এক একটা গরুর এক এক রকম নাম ছিল, তো এখন আর নামটা দেখতে পেলাম না। তো যাই হোক, গরুগুলো দেখে ভীষণ ভালো লাগলো। আমাদের গো মাতা বলে আমরা যাকে পুজো করে থাকি, এখানেও তাই খুব মানে ভক্তি সহকারে গরুগুলোকে খুব যত্ন সহকারে রাখা হয়েছে। আর দেখেই মনে হচ্ছিল যেন অনেক পুরনো গরু। তার গোশালাটা দেখো কত বড়, অনেক বড় জায়গা। এখানেও কিন্তু ওনারা সব মেনটেন করে। আর মায়াপুরে কিন্তু সত্যি কথা বলতে কি মানে যে কোনো মানুষ আপনারা আসতে পারবেন, এখানে সব রকমের ব্যবস্থা আছে, বিনামূল্যে থাকার ব্যবস্থা আছে, বিনামূল্যে খাওয়ার ব্যবস্থা আছে, আপনাদের কোনো অসুবিধা হবে না। আমি বলবো একবার হলেও আপনারা এসে ঘুরে যাবেন মায়াপুর থেকে, তবে অবশ্যই এই গরমে আসবেন না। এই যে গোশালা দেখছেন, অনেক আমাদের মতো অনেক মানুষও এরকম গরু দর্শন করতে গেছে, আর গরুগুলো যেন মায়া ভরা চোখে যখন তাকিয়ে রয়েছে, খুব ভালো লাগছিল দেখে। আমার ছেলে গরুর গায়ে হাতও বুলিয়েছে, আমিও হাত দিয়েছি। প্রতিটা মানুষ এখানে গরু দর্শন করছে, আর অনেকগুলো গরু আছে, একটা দুটো না। তারপরে আমাদের খাবার টাইম হয়ে গেছিলো, চলে এসেছি সেই গদা ভবনের স্পেশাল থালি খেতে। তো এই স্পেশাল থালির মধ্যে অনেক রকম খাবার ছিল, সমস্তটাই অবশ্যই নিরামিষ। তো থালিগুলো জাস্ট অপূর্ব। এখানেও সেই একই রকম রীতি, আমাদের খাবার দেওয়ার আগে সেই মহামন্ত্র উচ্চারণ করতে হবে। তো আর এসি ছিল, আর এসির মধ্যে ঠান্ডা ঠান্ডা ঘরে বসে খেতে আমাদেরও খুব ভালো লাগছিলো, যেহেতু বাইরেটা তো প্রচণ্ড গরম, আর আমরা একটু গরমের মধ্যেই গেছিলাম। তো যাই হোক, এই যে খাবার দাবার চলে এসেছে দেখতেই পাচ্ছ, রীতি মেনে একদম খাবারের থালা বাটি সাজিয়ে দাদারা কিন্তু এখানে খাবার পরিবেশন করছে পরিষ্কার পরিচ্ছন্নভাবে। অনেকজন বসে এখানে খাচ্ছে এক একটা টেবিলে। খাবারের দাম কিন্তু এখানে 150 টাকা থালি। এছাড়াও কিন্তু বিভিন্ন জায়গায় খাবার দিচ্ছে। আমাদের 150 টাকার থালিটা আমরা খেয়েছি, থালি খেতে ইচ্ছা করছিল সেই জন্য। তাছাড়া যে এখানে খেতেই হবে এমন কিন্তু কোনো মানে নেই, কিন্তু প্রতিটা জায়গায় কিন্তু খাওয়াচ্ছে, বিনা পয়সায় খাওয়াচ্ছে। অন্যান্য জায়গায় কুপন দিয়েও খাওয়াচ্ছে, 40 টাকা, 80 টাকা, 60 টাকা। যেখানে যে ভবনে আপনি যেখানে যেরকম প্রসাদ, সেখানে কিন্তু সেরকম প্রসাদের দাম। তো আমাদের একটা ইচ্ছা ছিল থালি খাওয়া, তার জন্য খেলাম। আর দেখো কত কিছু আছে, ভাত ডাল, এতগুলো বাটি বাটি ভরা সবজি, আর প্রসাদ তো অপূর্ব। প্রথমেই বললাম প্রসাদের কোনো তুলনাই হয় না। আমরা তো একদম তৃপ্তি ভরে খেয়েছি। বাবুও দেখো খাচ্ছে। আমার পাশে যে মেয়েটা বসে আছে, আজকে কিন্তু তার বার্থডে, আর তাকে হ্যাপি বার্থডে উইশও করেছি আমরা। পরিষ্কার পরিচ্ছন্নভাবে দেখো একদম পুরোপুরি ঘর কিন্তু সাইলেন্স, কোনো রকম হুড়োহুড়ি তাড়াতাড়ি বা লোকের চিৎকার চেঁচামেচি কোনোটাই কিন্তু ছিল না। শান্তি শৃঙ্খলা বজায় রেখেই কিন্তু ওনারা খাবার পরিবেশন করছিল, এবং আমরাও খুব শান্তিভাবেই ভক্তি ভরেই কিন্তু প্রসাদ গ্রহণ করেছি। তো যাই হোক, আমাদের তো মায়াপুর খুবই ভালো লেগেছে। তো মায়াপুরের ব্লগটা আমি আশা করব তোমরা খুব ভালোভাবে দেখবে। আর মায়াপুর একটা সত্যি মায়া ভরা তোমার মায়া আছে, যেখানে একবার এলে বারবার আসতে ইচ্ছা করবে। তো আমার তো ভীষণ ভালো লেগেছে, আবারও বলছি, কারণ আমি চাই আবার আসতে, কিন্তু এই গরমে তো আর পারবো না আসতে, কিন্তু আবার আসার চেষ্টা করব। তো আমি তো ভক্তি ভরে প্রসাদ খেয়েই নিয়েছি। তো এবার ওখান থেকে বেরিয়ে এসে দেখুন, এই দেখুন জগন্নাথ দেবের মন্দির, দোকানে বিক্রি হচ্ছে। তো এখানে আরও অনেক রকম জিনিস আপনারা পেয়ে যাবেন, যা যা দরকার। লাস্ট বারের মতো আপনাদের আরেকবার মায়াপুরটাকে আমি দেখিয়ে দিলাম। তো এরপর আমরা কিন্তু চলে এসেছি তোমার নবদ্বীপে। বাড়ি যাওয়ার আগে আমরা কিন্তু নবদ্বীপ দর্শনটা করেই তারপর কিন্তু আমরা বাড়ি ফিরে এসেছি। তো এই যে এটা হচ্ছে গুপ্ত বৃন্দাবন নবদ্বীপে। আর নবদ্বীপ মানে পুরো মন্দিরের ঠাসা একটা শহর, এক হাত ছাড়া ছাড়া শুধু মন্দিরই আমি দেখে গেলাম।
অনেক পুরনো, মানে ইস্কনটা যেরকম নতুনত্ব আছে, মায়াপুরে কিন্তু নবদ্বীপে কিন্তু সব কিছুই তোমরা পুরনো দেখতে পাবে, একটা ঐতিহ্য ব্যাপার। এরপর আমরা চলে এলাম গোবিন্দ বাড়িতে। এখানেই কিন্তু আজকের প্রসাদটা আমরা খাবো, এবং গোবিন্দ বাড়িতে গোবিন্দ দর্শন করে ওখানে আমরা টিকিট কেটে প্রসাদের জন্য কথা বলে এসেছি। তারপরে কিন্তু আমরা বেরিয়ে গেছিলাম আরও অন্যান্য মন্দির দেখতে। এই যে গোবিন্দ বাড়িটা তোমরা দেখো, কত বড় জায়গা, শান্তি শৃঙ্খলা, ঠান্ডা, মানে খুব ভালো জায়গা। আমার তো খুব ভালো লেগেছে এখানে। তারপরে এখানে আমার ছেলে স্নান করেছে, ওনারা খুবই ভালো। তারপর এই যে এত বড় গোবিন্দ বাড়িতে, সারা গোবিন্দ বাড়িটা ঘুরে ঘুরে বেরিয়েছি। এই যে গোবিন্দ বাড়িটা দেখো তোমরা, অনেকটা বড় গোবিন্দ বাড়ি, সে সময় পুজোও চলছিল। এই গোবিন্দ বাড়িটা তোমরা দেখো আমার সাথে সাথে একটু। ওখান থেকে তারপর চলে এলাম, এটা বিষ্ণুপ্রিয়া বাড়ি। তো বিষ্ণুপ্রিয়ার বাড়িটাও তোমাদের সাথে একবার দেখিয়ে দিই। বিষ্ণুপ্রিয়ার বাড়িটা দেখো অনেকটা বড়। আর এখানে তোমার ওই যে নিমায়ের এটা জন্মস্থান। এই যে দেখো সেই নিম গাছ, তারপরে এত বড় মন্দির। এখানে কিন্তু আমাদের মানে কলিযুগের যিনি নিমাই, তার কিন্তু এটা জন্মস্থান। আর সেই নিম গাছের নিচেই কিন্তু নিমাই হয়েছিল। ওই যে ওখানে তখন একটা ঘর ছিল, কুঁড়ে ঘর। তারপর শুনলাম নাকি সেই ঘরটা ভেঙে টেঙে এখন এই নতুন করে দিয়েছে একটা, মানে মোজাইক করে। তো তার মূর্তি, আর দেখো মায়ের কোলে কিন্তু তার নিমাই এই যে বসে আছে। ছোট্ট নিমাই আমাদের এখানেই কিন্তু জন্মগ্রহণ করেছিল, মানে দেখেও সার্থক। চোখে দেখলে সত্যি মানে কি বলবো, চোখ দিয়ে অটোমেটিক জল চলে আসবে, মানে ওনার জীবন কাহিনী শুনে তুমি থাকতে পারবে না। আর এই যে নিম গাছের গোড়ায় দেখেছো কতজনা কত কিছু বেঁধে দিয়েছে, মানে কারোর মনের ইচ্ছা যদি পূর্ণ হয় সেজন্য। তো ওখান থেকে আসার পর আমরা চলে এলাম আবার একটা জগন্নাথের বাড়ি। তো এখানে তোমার এখানেও তাই, নিমাইয়ের বাবা মা, তারপরে ওনার জীবন কাহিনী, রাধা কৃষ্ণ সমস্ত কিছুই কিন্তু এখানে আছে। পুরনো মন্দির। প্রথমেই বললাম যে আমাদের এই নবদ্বীপটা কিন্তু পুরো মন্দিরের ঠাসা। যেখানেও তাই, যে নিমাইকে দেখা যাচ্ছে তার বাবা মায়ের সাথে, তার সোনার গৌরাঙ্গ, যে দেখো সোনার গৌরাঙ্গ, মানে অপূর্ব সোনার গৌরাঙ্গটা। তারপরে আমাদের নিমাইয়ের দাদা, তিনার শিক্ষাগুরু, মানে অপূর্ব, একদম অপূর্ব, এক কথায় যাকে বলে অনবদ্য। মানে পুরো মন্দিরটা, নবদ্বীপটা পুরো একদম মনে হচ্ছে যেন আমাদেরকে ওনারাই ঘিরে রেখেছে, এরকম ব্যাপার। আর এখানকার মানুষ 80% মানুষ মনে হয় নিরামিষভোজী, মাছ মাংস গ্রহণই করে না। আর সেই হচ্ছে নিমাইয়ের শেষ স্মৃতি, তোমার পায়ের খড়ম পাদুকা, যিনি চলে যাবার আগে কিন্তু এটা রেখে গেছিলেন। আর তখন কাঠের ছিল, এখন ওনারা চাঁদি দিয়ে রূপো দিয়ে বাঁধিয়ে দিয়েছে। এটা কিন্তু রাখা আছে মন্দিরে, সবাই এটা দর্শন করছে, পা ছুঁয়ে প্রণাম করছে। আর আমাদের রাধাকৃষ্ণ।